কবিতা তার মা মীনাক্ষীর সঙ্গে বাস করে। কবিতার বাবা ছিল না। সেই ছোটবেলা থেকে এখনো পর্যন্ত কবিতা কখনোই তার বাবাকে চোখে দেখেনি। সে যখনই তার মাকে নিজের বাবার ব্যাপারে কোনো প্রশ্ন করে তখনই মীনাক্ষী সবসময় তাকে এড়িয়ে চলে। কবিতা তার বাবার ব্যাপারে যেটুকু জানে সেটা হলো সে যখন 1 বছরই ছিল তখনই তার বাবা তার মাকে ছেড়ে চলে গেছে। এর চেয়ে বেশি কিছু কবিতা তার বাবার সম্পর্কে কিছুই জানে না। এখন কবিতার 23 বছর বয়স। কবিতার মা মীনাক্ষী তার জন্য এখন থেকেই ছেলে দেখা শুরু করে দিয়েছিল, কিন্তু তাদের জীবনে এমন কিছু ঘটে যে একদিনেই কবিতা এবং তার মায়ের দুজনেরই বিয়ে হয়। আসলে কবিতা যে ইউনিভার্সিটি থেকে এমএ করছিল সেই ইউনিভার্সিটির রাহুল নামে একটি ছেলেকে সে পছন্দ করত। রাহুল, আর তো কিছুদিনের মধ্যে আমাদের এমএ কমপ্লিট হয়ে যাবে, তখন তো আর তোমার সঙ্গে আমার দেখাই হবে না। তোমার সঙ্গে দেখা না করে আমি কি করে থাকবো বলো তো? আরে পড়াশোনা শেষ হয়ে যাওয়ার পর আমাদের তো আলাদা করে দেখা করার কোনো দরকারই নেই, কারণ তখন তো আমরা দুজনে একসঙ্গেই থাকবো। আমাদের দুজনের তো সবসময় দেখা হবে। মানে আমাদের দুজনের সবসময় দেখা হবে? কি করে? আরে তুমি এত বোকা কেন বলো তো? তুমি তো জানো আমার পড়াশোনা শেষ হলেই আমি বাবার সাথে ব্যবসার কাজে লেগে পড়বো, আর তারপরেই আমি বাবা মাকে আমাদের সম্পর্কের ব্যাপারে বলবো, আর আমি মা বাবাকে নিয়ে তোমাদের বাড়িও যাব আমাদের বিয়ের ব্যাপারে কথা বলতে। এই শুনে কবিতা খুবই খুশি হয়। ও মাই গড, তোমার কথা শুনে আমি খুব খুশি হয়েছি। উফ, আমার তো ভীষণ আনন্দ হচ্ছে। কবে যে সেই দিনটা আসবে। দেখতে দেখতে কবিতা এবং রাহুলের পড়াশোনা শেষ হয়ে আসে। রাহুল তার বাবা মাকে কবিতার ব্যাপারে জানায়। কিছুদিনের মধ্যেই রাহুল তার বাবা মাকে নিয়ে কবিতাদের বাড়িতে চলে আসে। কবিতাকে রাহুলের বাবা মা দুজনেরই খুবই পছন্দ হয়, আর রাহুলকেও কবিতার মা মীনাক্ষী পছন্দ করে। আমার মেয়েকে ছাড়া আমার আর কেউ নেই। খুব কষ্ট করে কোলে পিঠে করে আমি একা হাতে আমার মেয়েকে মানুষ করেছি। আমি শুধু চাই আমার মেয়ে শ্বশুর বাড়িতে গিয়ে সুখে থাকুক, এছাড়া আমার আর কিচ্ছু চাওয়ার নেই। হ্যাঁ দিদি, আমি আপনার কথা খুব ভালো মতোই বুঝতে পারছি। আপনি কোনো চিন্তা করবেন না, আপনি একেবারে নিশ্চিন্তে থাকুন। আপনার মেয়ে আমাদের বাড়িতে খুব সুখে থাকবে। তাহলে এবার বিয়ের ডেটটা ফাইনাল করা যাক নাকি? এভাবে দুই পরিবারের সহমতে কবিতা এবং রাহুলের বিয়ের ডেট ফাইনাল করা হয়। মেয়ের বিয়ে ঠিক হয়ে গেলে মীনাক্ষী একদিকে যেমন খুশি হয়, অন্যদিকে সে তার মেয়েকে নিয়ে খুবই চিন্তাও করতে থাকে। কারণ কবিতা বাড়ির কোনো কাজকর্ম ঠিকঠাক ভাবে করতে পারত না। সে খুবই চঞ্চল এবং ডানপিটে প্রকৃতির ছিল, আর সেই সাথে কবিতা ভীষণ জেদিও ছিল। তাই কবিতা শ্বশুর বাড়িতে গিয়ে কি করবে এই নিয়ে তার মায়ের চিন্তা শেষ নেই। একদিন কবিতা তার ঘরে বসে ফোনে কিছু একটা করছিল, আর তখনই মীনাক্ষী সেখানে এসে বলে, কি রে, তুই এখনো সারাদিন ফোন ঘাটবি? তোকে বারবার বলছি তো বাড়ির কাজকর্মগুলো শিখে নে, তুই তো কোনো পাত্তাই দিচ্ছিস না। শোন, এখন তো নিজের মায়ের কোনো কথা শুনিস না, কিন্তু শ্বশুর বাড়িতে গিয়ে এমন করবি না বলে দিলাম। শাশুড়ি মায়ের সব কথা শুনে চলবি। আর শোন, তোর শাশুড়ি যেমন জামা কাপড় পরতে বলবে সেগুলোই পরবি, শাড়ি পরতে বললে শাড়ি পরবি। আর শোন, শ্বশুর বাড়িতে গিয়ে এরকম সারাদিন ফোন ঘাটবি না কিন্তু। কিরে, শুনতে পাচ্ছিস আমি কি বলছি? উফ মা, আমি ফোন ঘাটছি না, আমি তো একটা দরকারি কাজ করছি। আমি তোমার জন্য ম্যাট্রিমনি অ্যাপে ছেলে দেখছি। তোমার জন্য একটা ভালো ছেলে খুঁজতে হবে তো, মানে একটা ভালো সুপুরুষ খুঁজতে হবে তো। তুই কি পাগল হয়ে গেছিস? সকাল সকাল আমার সঙ্গে মজা করছিস? তোর লজ্জা করে না? 2 দিন পরে তুই শ্বশুর বাড়ি যাবি আর এরকম ধরনের কথা বলছিস? আমি মজা করছি না মা, আমি তোমার জন্য সত্যি একজন ভালো কাউকে খুঁজছি। আমি সত্যি সত্যি তোমার বিয়ে দেব। এই বয়সে আমি বিয়ে করব? আমার কি এখন বিয়ে করার বয়স আছে? এখন আমার মেয়ের বিয়ে দেওয়ার বয়স, আমার বিয়ে করার বয়স নেই। কে বলেছে মা? এখন তো বুড়ো বুড়িদেরও বিয়ে হচ্ছে, আর তুমি তো এখন অনেক ইয়ং আছো। তোমার বয়স এখন মাত্র 40 বছর। তোমার বয়স 40 বছর সেটা দেখেও তো বোঝা যায় না। আমি জানি অনেক কম বয়সেই তোমার বিয়ে হয়েছিল। আরে তোকে এসব পাকামি করতে কে বলেছে? এসব ফালতু কথা না বলে আমি যেটা বলছি সেটা কর। খেয়ে দিয়ে তো তোর কোনো কাজ নেই বল? সবসময় তোর মাথায় উল্টো পাল্টা কিছু না কিছু ঘুরতেই থাকে। শ্বশুর বাড়িতে গিয়ে তুই যে কি করবি সেই চিন্তাতেই আমার মাথাটা খারাপ হয়ে যাবে। আমাকে নিয়ে তোমার যেমন চিন্তা হচ্ছে ঠিক তেমনই তোমাকে নিয়েও আমার চিন্তা হচ্ছে। আমি ছাড়া তোমার আর কে আছে বলো? আমি শ্বশুর বাড়িতে চলে গেলে তুমি তো একদম একা হয়ে যাবে। তোমার কিছু হলে তোমার কে খেয়াল রাখবে? তোমার কে দেখাশোনা করবে? আর তাই তো আমি তোমার জন্য। চুপ কর, আমি আর একটা কথাও শুনতে চাই না। যখন আমার জীবনে 40টা বছর কেটে গেছে তখন বাকিটাও কেটে যাবে। আমার কারোর কোনো প্রয়োজন নেই, আর এরকম বাজে কথা তোর মুখে যেন আমি না শুনি। এই বলে মীনাক্ষী সেখান থেকে চলে যায়। কিন্তু কবিতা তার মায়ের কোনো কথাতেই কর্ণপাত না করেই নিজের মায়ের জন্য সুপুরুষের সন্ধান করতে থাকে।
পরের দিনই কবিতা মনোরঞ্জন বাবু নামে এক ব্যক্তির সঙ্গে দেখা করতে যায়। মনোরঞ্জন বাবুকে দেখে কবিতার বেশ পছন্দ হয়। আপনাকে দেখে তো আমার পছন্দ হয়েছে, আর আপনাকে দেখে ভদ্র সুপুরুষ বলেও মনে হচ্ছে। কিন্তু দেখুন, আমার মাকে বিয়ের পরে সুখে রাখতে হবে, আমার মাকে ভালো রাখতে হবে। আপনি পারবেন তো? এই যে দেখুন আমার মায়ের ফটো, দেখুন তো পছন্দ হয়েছে কিনা। এই বলে কবিতা তার মায়ের ফটো মনোরঞ্জন বাবুকে দেখায়। ফটোটা নিয়ে মনোরঞ্জন বাবু বেশ অনেকক্ষণ ধরে এই ফটোটার দিকে তাকিয়ে থাকে। এটা তোমার মা? তোমার মা তো দেখতে খুব সুন্দর, আর তোমার মাকে আমার খুব পছন্দ হয়েছে। কিন্তু তুমি তোমার মায়ের বিয়ের জন্য ছেলে দেখছো কেন? তোমার বাবা নেই? আরে, আপনাকে দেখে যেমন স্মার্ট মনে হয়েছিল, আপনি তো সেরকম স্মার্ট নন, আপনি তো খুবই বোকা। আমার বাবা যদি থাকতো, আমি কি তাহলে আমার মায়ের জন্য আবার বিয়ে দেওয়ার কথা চিন্তা করতাম? আমার বাবার কোনো দরকার নেই, আমার শুধু আমার মায়ের জন্য একজন জীবন সঙ্গী দরকার, যে সবসময় আমার মাকে ভালো রাখবে। আপনি পারবেন কিনা বলুন? হ্যাঁ হ্যাঁ পারবো, নিশ্চয়ই পারবো, তুমি চিন্তা করো না। ঠিক আছে, শুনুন, সামনের মাসে 20 তারিখে আমার বিয়ে। আমি আমার বিয়ের দিনই আপনার আর আমার মায়ের বিয়েটা দিতে চাই। মানে আমরা মা মেয়ে দুজনে একসঙ্গে বিয়ে করব। আপনি তাহলে 20 তারিখে আমাদের বাড়িতে বিয়ে করতে চলে আসবেন। এভাবে কবিতা তার মাকে কিছু না জানিয়েই তার মায়ের বিয়ে ঠিক করে ফেলে। সে মনে মনে তার মায়ের বিয়ে নিয়ে নানান রকমের স্বপ্ন দেখতে থাকে। এমনকি সে এই বিষয়ে রাহুলের সঙ্গেও কথা বলে। আমি আমার মায়ের বিয়ে ঠিক করে ফেলেছি রাহুল, এতে তোমার কোনো অসুবিধা নেই তো? আমার আর তোমার বিয়ের দিনই আমার মায়েরও বিয়ে হবে। না না, আমার অসুবিধা কেন হবে? তুমি খুব ভালো সিদ্ধান্ত নিয়েছো। ওনার এখন বয়সটাই বা কত হয়েছে বলো তো? তুমি চলে আসার পর ওনার তো একজনকে প্রয়োজন যে ওনার ঠিক মতো দেখাশোনা করবে। তোমার কোনো চিন্তা নেই, আমি তোমার পাশে আছি। ঠিক আছে, আমি তাহলে পুরোপুরি চিন্তামুক্ত হয়ে গেলাম। আর শোনো, কাল থেকে কিন্তু আমরা বিয়ের কেনাকাটা করতে বেরোবো। আমার বিয়ের জন্য কেনাকাটা তো করতে হবেই, আর মায়ের বিয়ের জন্য কেনাকাটা করতে হবে। পরের দিন থেকেই কবিতা রাহুলের সঙ্গে বিয়ের কেনাকাটা করতে শুরু করে দেয়। সে নিজের সাথে সাথে তার মায়ের জন্য বিয়ে জামা কাপড় সোনা গহনা কেনে। মা, দেখো তো এগুলো তোমার পছন্দ হয়েছে কিনা। এই দেখো, এই শাড়িটা কিন্তু আমি তোমার জন্য কিনেছি। এই শাড়িটা তুমি মেহেন্দি ফাংশনে পরবে, আর এই যে এটা গায়ে হলুদে পরবে। এই দেখো, তোমার আর আমার কিন্তু একই রকমের শাড়ি। তুই কি পাগল হয়ে গেছিস? বিয়েটা তোর হচ্ছে নাকি আমার হচ্ছে যে তুই আমার জন্য একই রকমের শাড়ি গহনা কিনেছিস? এগুলো ফেরত দিয়ে আয়, আমি এগুলো পরবো না। তোর বিয়ে বলে কথা, বাড়িতে কত কাজকর্ম থাকবে, আমাকে তো করতে হবে সেগুলো। কাজকর্ম করতে করতে আমি এগুলো পরার কোনো সময়ই পাবো না। না মা, আমি তোমার কোনো কথা শুনবো না বলে দিলাম। দেখো, আমি তো বিয়ে করে সেই শ্বশুর বাড়িতেই চলে যাব। বলো, তাই বিয়ের আগে আমি যা চাই তুমি সেটা রাখবে না? তুমি যদি আমার কথা না শোনো, তাহলে কিন্তু আমি বিয়েই করবো না বলে দিলাম। মেয়ের বিয়েতে মা সাজবে না, তা কি করে হয়? আচ্ছা বাবা, ঠিক আছে ঠিক আছে, এবার এগুলো তুলে রাখ, আর ভালো লাগছে না। আর শোন, এত জেদ করা কিন্তু ভালো নয়। তোর জেদের কাছে আমি হেরে যাই ঠিক আছে, কিন্তু শ্বশুর বাড়িতে গিয়ে এরকম জেদ করবি না। ওখানে তোর সব কথা কিন্তু কেউ শুনবে না। নিজের পছন্দের ছেলের সঙ্গে বিয়ে হচ্ছে, এবার একটু নিজেকে পরিবর্তন কর। দেখতে দেখতে কবিতার মেহেন্দির ফাংশনের দিন চলে আসে। কবিতা মেহেন্দি পরার জন্য একজন মেহেন্দি আর্টিস্টকে বুক করেছিল। মা, দেখো, আমি মেহেন্দি পরতে বসছি। আমার মেহেন্দি পরা হয়ে গেলে তুমি কিন্তু হাতে মেহেন্দিটা পরে নেবে। আমাদের দুজনের জন্য এই দিদিটাকে আমি বুক করেছি। এমনকি সব টাকাও কিন্তু পেমেন্ট করা হয়ে গেছে। এই যে দিদি, আমাকে মেহেন্দি পরানো হয়ে গেলে আমার মাকেও কিন্তু সুন্দর করে আমার মতোই মেহেন্দি ডিজাইন করে দেবে। আরে, আমি মেহেন্দি পরবো কেন? আমার এসব মেহেন্দি পরতে ভালো লাগে না। তুই মেহেন্দি পর, আমার তো অনেক কাজ আছে। এরকম নতুন বউয়ের মতো মেয়ের বিয়েতে মেহেন্দি পরে বসে থাকলে তো চলবে না। ঠিক আছে, ছেড়ে দাও তাহলে, আমিও মেহেন্দি পরবো না। আমি মেহেন্দি না পরেই এরকম সাদা হাত নিয়ে বিয়ে করব। এবার তুমি খুশি তো? উফ, তোকে নিয়ে তো সত্যি আর পারা যাচ্ছে না। আচ্ছা ঠিক আছে, তুই মেহেন্দি পর, তারপর আমিও পরবো। দুজনেই মেহেন্দি পর। আর তাছাড়া দুজনেই যদি মেহেন্দি পরে বসে থাকি, তাহলে আমরা খাবো কি করে? কে খাইয়ে দেবে আমাদেরকে? এই তো কাকিমা, আমি আছি তো আপনাদের দুজনকে খাইয়ে দেওয়ার জন্য। আপনি কোনো চিন্তা করবেন না। কবিতার বিয়ে না হওয়া পর্যন্ত আমি এখানেই থাকবো। আপনার সব কাজে আমি হেল্প করব। কবিতা আমাকে সব ভালো করেই বুঝিয়ে দিয়েছে আমাকে কি কি করতে হবে। ওরে বাবা, তোরা দুজনে সব প্ল্যানিং করে বসে আছিস তাহলে? আজকালকার মেয়েরা মায়েদের কথা শোনে না, মায়েদেরকে মেয়েদের কথা শুনে চলতে হচ্ছে। কি দিনকাল পড়লো। এভাবে কবিতা এবং তার বান্ধবী দুজনে মিলে জোর করে মীনাক্ষীকে মেহেন্দি পরানোর জন্য রাজি করায়। এই যে মেয়ে, আমার হাতে কিন্তু একদম সিম্পল ডিজাইন করে দেবে। হাবিজাবি ডিজাইন আমার পছন্দ না। আমার হাতে একটা বড় করে ফুল এঁকে দাও, আর আঙুলগুলোতে অল্প অল্প করে মেহেন্দি নিয়ে।
মা তুমি চুপ করো তো, তোমার হাতে ব্রাইডাল ডিজাইন হবে, আমি ব্রাইডাল ডিজাইন করার টাকা দিয়েছি, আর তুমি এখন সিম্পল ডিজাইন করবে বললে তো হবে না, আমার টাকাটা তাহলে চলে যাবে, তোমাকে ব্রাইডাল ডিজাইনই করতে হবে, তুমি চুপ করে এখন বসো। এভাবেই জোর করে কবিতা তার মায়ের হাতেও ব্রাইডাল ডিজাইন করে দেয়। পরের দিন গায়ে হলুদের অনুষ্ঠানে কবিতা জোর করে তার মায়ের গায়ে হলুদের ছোঁয়া দিয়ে দেয়। এবার আসে বিয়ের পালা। বিয়ের দিন সকালবেলা কবিতা একটা সুন্দর ব্রাইডাল লেহেঙ্গা নিয়ে তার মায়ের কাছে আসে। মা এই নাও, এই লেহেঙ্গাটা তুমি পরবে, আমি এটা তোমার জন্য কিনেছি, তুমি তাড়াতাড়ি লেহেঙ্গাটা পরে নাও, কিছুক্ষণ পর মেকআপ আর্টিস্ট আসবে, কিন্তু আমার মেকআপ করা হয়ে গেলে তোমাকেও সাজিয়ে দেবে। সে কি রে, এটা তো ব্রাইডাল লেহেঙ্গা, তুই আবার আমার জন্য ব্রাইডাল লেহেঙ্গা কেন কিনেছিস? তুই কি চাইছিস বলতো? তুই তোর বিয়েতে আমাকেও বউ সাজাবি? লোকজন কি বলবে? সবাই তো আমাকে দেখে হাসবে। কেউ হাসবে না মা, কেউ হাসবে না, আজকাল মেয়েদের বিয়েতে মায়েরাও খুব সুন্দর করে সাজে, কারণ সবাই তো শুধু মেয়েকে দেখবে না, মেয়ের মাকেও দেখবে। তুমি চুপচাপ লেহেঙ্গাটা পরে নাও, তুমি কিন্তু এই লেহেঙ্গাটা পরে রেডি না হলে আমি বিয়েই করবো না বলে দিলাম। এবারও মীনাক্ষী তার মেয়ের জেদের কাছে হেরে যায়। কবিতার জন্য মীনাক্ষীকেও খুব সুন্দর করে সাজগোজ করতে হয়। কিছুক্ষণের মধ্যে রাহুল বরযাত্রী নিয়ে উপস্থিত হয়। কবিতা এবং রাহুলের বিয়ের বন্দোবস্ত শুরু হয়ে যায়। ঠিক এমন সময় সেখানে মনোরঞ্জন বাবুও চলে আসে। মনোরঞ্জন বাবুকে দেখে মীনাক্ষী ভীষণ পরিমাণে অবাক হয়, এমনকি তার চোখে জল চলে আসে। এ কি, তুমি কাঁদছো কেন মা? এখনো তো আমার বিয়েই হলো না, তুমি এখন থেকেই কান্না করা শুরু করে দিয়েছো? আমি তোর জন্য কাঁদছি না রে মা, ওই দেখ, ওই লোকটাকে দেখতে পাচ্ছিস? ও এখানে কি করে এলো? ওটা তোর বাবা। আজকে এত বছর পর আমি যে ওকে দেখতে পাবো, আমি তো স্বপ্নেও ভাবিনি। ও এখানে কি করছে? কে ডেকেছে ওকে এখানে? কি বলছো কি মা, উনি সত্যি আমার বাবা? উপরওয়ালের কি চমৎকার। জানো মা, আমি এনার সঙ্গেই তো তোমার আজকে বিয়ে ঠিক করেছি, ওনার সঙ্গেই আমি তোমার বিয়ে দেব বলে তোমাকে এরকম বউ সাজিয়েছি, আর আমি এখনই জানতে পারলাম যে এটাই আমার আসল বাবা। ততক্ষণে সেখানে মনোরঞ্জন বাবু চলে আসে। সে চোখে জল নিয়ে মীনাক্ষীকে বলে, আমাকে ক্ষমা করে দাও মীনাক্ষী, আমি তোমার সঙ্গে অনেক অন্যায় করেছি, তোমাকে ছেড়ে চলে যাওয়াটা আমার একেবারেই উচিত হয়নি। আমি ভেবেছিলাম সংসারের চাপে থাকলে আমি হয়তো জীবনে কখনো উন্নতি করতে পারবো না, সেই জন্য আমি বিদেশে চলে গিয়েছিলাম, কিন্তু তোমাকে ছাড়া আমি থাকতে পারিনি, আর নাইবা আমি জীবনে কোনো উন্নতি করতে পেরেছি। কিন্তু আমি যখন আমার ভুল বুঝতে পারলাম, তোমাকে আমি আর পাইনি। আমি তোমাকে অনেক খোঁজার চেষ্টা করেছি, কিন্তু কখনো তোমার সন্ধান পাইনি, আর আজকে আমাদের মেয়ে আমাদেরকে আবার এক করে দিল। মনোরঞ্জন বাবুর কথা শুনে মীনাক্ষী খুবই খুশি হয়। মীনাক্ষী এবং মনোরঞ্জন বাবু দুজনে একসঙ্গে কান্নাকাটি করতে থাকে। কবিতার তো খুশির কোনো ঠিকানাই ছিল না। আজকে এরকম একটা শুভ দিনে কবিতা আবার নতুন করে তার বাবা মায়ের বিয়ে দেয়, আর ঠিক তারপরেই কবিতা এবং রাহুলের শুভ বিবাহ সম্পন্ন হয়। স্নেহলতা দেবী তার বড় ছেলে দীপঙ্কর, বড় বৌমা বৈশাখী এবং ছোট ছেলে আবিরের সঙ্গে বাস করত। তার বড় ছেলে দীপঙ্কর কয়েক মাস আগেই নিজের পছন্দের মেয়ে বৈশাখীকে বিয়ে করে বাড়িতে এনেছিল। অন্যদিকে ছোট ছেলে আবির তিতলি নামে একটি মেয়েকে পছন্দ করত, কিন্তু সে তার বাড়িতে জানানোর মতো সাহস পেত না। আজকে মনে অনেক সাহস নিয়ে আবির তার মায়ের সঙ্গে এই ব্যাপারে কথা বলতে আসে। আমি তো জানতাম এরকমই কিছু একটা হবে, বড় ছেলেটা এরকম করেছে, ছোট ছেলে আর কি করে সুযোগ ছাড়বে? তা মেয়েটা কেমন, নাম কি? মা, ওকে তুমি খুব ভালো করেই চেনো, ও আমাদের পাড়াতেই থাকে। তিতলি তিতলি খুব ভালো মেয়ে, যেমনই শিক্ষিত তেমনি বাড়ির সমস্ত কাজকর্ম সব পারে। তিতলি বাড়িতে এলে তোমার আর বৌদি দুজনেরই খুব সুবিধা হবে। তিতলি খুব ভালো মতোই আমাদের ঘর সংসার সামলাতে পারবে। ঠিক আছে, তুই যখন এত করে বলছিস, আমার তাহলে এই বিয়েতে কোনো অসুবিধা নেই। তিতলি যদি ভালো করে সংসার সামলে নিতে পারে, আমার তো তাহলে কোনো আপত্তি হওয়ার কথা নয়। এই শুনে আবির খুবই খুশি হয়। সে তখনই তিতলির সঙ্গে দেখা করতে চলে যায়। তুমি যা যা বলেছিলে আমি মাকে সব বলে দিয়েছি, তোমার বলা কথাগুলো খুব কাজ করেছে। তুমি রান্না বান্না, ঘরের সমস্ত কাজকর্ম সবই পারো শুনে মা একেবারে রাজি হয়ে গেছে। তোমার ব্যাপারে আর অন্য কোনো কিছুই জানতে চাইনি। কিন্তু আবির, আমি রান্না বান্না তো দূরের কথা, ঘরের কোনো কাজকর্ম করতেও জানি না। আমি তো এগুলো তোমাকে মিথ্যা মিথ্যা বলতে বলেছিলাম, যাতে তোমার মা আমাদের বিয়েতে রাজি হয়ে যায়। তুমি আমাকেও মিথ্যা কথা বলছো? আমাকে অন্তত সত্যি কথাগুলো বলতে পারতে, আমি তাহলে মাকে অন্যভাবে মানানোর চেষ্টা করতাম। ধুর, এখন আর কিছুই করার নেই, জানি না বিয়ের পর কি হবে। মায়ের কাছে তোমার কতই না প্রশংসা করলাম, আর তুমি? আবিরের কথা শুনে তিতলি খুবই চিন্তায় পড়ে, কিন্তু তবুও সে ঘরের কোনো কাজ কিংবা রান্নাবান্না শেখার কোনরূপ চেষ্টা করে না। কিভাবে শাশুড়ি মায়ের কাছে ভালো বৌমা হওয়া যায়, এই নিয়েই সে শুধু ভাবতে থাকে। তুই বেকার বেকার এত চিন্তা করছিস, এখনো তোর বিয়ের 15 দিন বাকি আছে। এই 15 দিনে তুই চাইলেই অনেক কিছু শিখে নিতে পারবি। আমি এখনো বলছি,
আমার সঙ্গে রান্নাঘরে চল, আর রান্না বান্না করাটা অন্তত শিখে নে। এছাড়া কি তোর কাছে আর কোনো উপায় আছে? না মা, আমার রান্না করতে ভালো লাগে না। আমি আজ পর্যন্ত কোনোদিনও রান্নাঘরে ঢুকেছি? তুমি বলো। আমার তো রান্নাঘরে ঢুকলেই গায়ে জ্বর আসে। রান্না করা তো দূরের কথা। মা, তুমি কিছু একটা ব্যবস্থা করো না। তুমি তো এত ভালো রান্না করতে পারো। আরে আমি রান্না করতে পারি তাতে কি হবে? এমন তো নয় যে আমি তো শ্বশুর বাড়িতে গিয়ে রান্না করে দিয়ে আসবো। এটা তো সম্ভব নয়। যা করার তোকেই তো করতে হবে। আইডিয়া, তুমি আমার শ্বশুর বাড়িতে গিয়ে রান্না করে দিয়ে আসতে পারবে না ঠিকই, কিন্তু তুমি তোমার রান্নাঘরে রান্না তো করতে পারবে। মানে আমি তোমার হাতের রান্না করা খাবার আমার শ্বশুর বাড়িতে নিয়ে গিয়ে সবাইকে খাওয়াতে তো পারবো। আমার মায়ের বাড়ি আর শ্বশুর বাড়ি এত কাছাকাছি, এটার কিছু তো একটা সুযোগ লাভ করতেই হবে। না তিতলি, এটা করা কিন্তু ঠিক হবে না। এরকম করে তুই কতদিন চালাবি? একদিন না একদিন সবাই তো জেনে যাবেই, তখন কি করবি তুই? তিতলি তার মায়ের কোনো কথাই শোনে না। তার মা তাকে প্রত্যেক দিনই বোঝাতে থাকে, কিন্তু তিতলি বিয়ের কেনাকাটা করতে করতেই সময় শেষ করে দেয়। দেখতে দেখতে তিতলি এবং আবিরের বিয়ে হয়ে যায়। বিয়ের পরের দিন সকালবেলা তিতলির বড় যা বৈশাখী তিতলির কাছে এসে বলে, শোনো তিতলি, মা আমাকে আর তোমাকে নিজেদের মধ্যে কাজের ভাগাভাগি করে নিতে বলেছে। আবির আমাদের সবাইকে বলেছিল তুমি নাকি খুব ভালো রান্না করতে পারো। বিয়ের আগে নাকি মায়ের বাড়িতে রান্নাঘর তুমিই সামলাতে, তাই শ্বশুর বাড়িতেও আমি তোমাকে রান্নাঘরের দায়িত্বটাই দিচ্ছি। তুমি শুধু রান্না বান্নাগুলো করবে, আর বাকি সংসারের যত কাজকর্ম সব আমি সামলে নেব। এই শুনে তিতলি খুবই ভয় পেয়ে যায়। হ্যাঁ, আমাকে সব রান্না করতে হবে সবার জন্য? হ্যাঁ, কেন? আবির তো বলেছিল তুমি খুবই গুণবতী, তুমি খুব ভালো মতোই রান্না বান্নার দায়িত্ব সামলাতে পারো। এতজনের রান্না করতে হবে বলে তুমি কি ভয় পেয়ে গেলে? তোমার অসুবিধা হলে বলো, আমি শাশুড়ি মায়ের সঙ্গে এই ব্যাপারে কথা বলে নিচ্ছি। না না, কোনো অসুবিধা নেই। আমি রান্না বান্নার দায়িত্ব সামলে নেব। আর আবির ঠিকই তো বলেছে, আমি সত্যিই ভালো রান্না করতে পারি। আসলে আগে কখনো এতজনের রান্না করিনি তো, তাই একটু ঘাবড়ে গেলাম, আর কিছু না। এই শুনে বৈশাখী খুবই খুশি হয়ে সেখান থেকে চলে যায়। বৈশাখী সেখান থেকে চলে যাওয়া মাত্রই তিতলি সঙ্গে সঙ্গে তার মাকে ফোন করে। আমি খুব ভালো করে জানতাম তুই ফোন করবি, সেই জন্য আমি রান্নাঘরে আগে থেকে একটা পেন খাতা নিয়ে এসে রেখেছি। কি কি রান্না করতে হবে বল, আমি লিস্ট করে নিচ্ছি। কিন্তু আমি যে খাবারগুলো রান্না করে দেব সেগুলো কে নিয়ে যাবে? আমি নিয়ে আসবো মা, তুমি এখনই রান্না করা শুরু করে দাও। আমি সময় মতো খাবার নিতে চলে যাব। কি কি রান্না করতে হবে আমি সেগুলো বলে দিচ্ছি। তিতলি তার মাকে ভালো করে বলে দেয় তাকে কি কি রান্না করতে হবে। কিছুক্ষণ পর তিতলি যখন তার মায়ের বাড়ি থেকে খাবার আনতে যাবে বলে বাড়ি থেকে বের হতে চায়, তখনই বৈশাখী তাকে দেখে ফেলে। কি হলো তিতলি, তুমি রান্না না করে কোথায় যাচ্ছ? এভাবে কাউকে কিছু না বলেই তুমি বাইরে বেরিয়ে যাচ্ছ যে? এবাড়ির বউদের স্বাধীনতা আছে ঠিকই, কিন্তু কোথাও যাওয়ার আগে শাশুড়ি মায়ের পারমিশন অবশ্যই নিতে হয়। কিন্তু আমি তো আমাদের বাড়ির সামনে যে দোকানটা আছে ওই দোকানে যাব। রান্না করতে গিয়ে দেখলাম আমার বেশ কিছু মশলার প্রয়োজন। আসলে আমি যখন বাড়িতে রান্না করতাম আমার মায়ের রান্নাঘরে সমস্ত ধরনের মশলা থাকতো, কিন্তু শ্বশুর বাড়ির রান্নাঘরে দেখলাম অনেক মশলাই নেই। আমি মশলাগুলো কিনতে যাচ্ছি, ওই মশলাগুলো ছাড়া আমি রান্না করতেই পারবো না। ও আচ্ছা, তুমি আগে বলবে তো। তুমি আবার রান্না করতে করতে এখন দোকানে যাবে? আমাকে বলো কি কি আনতে হবে, আমি না হয় এনে দিচ্ছি। না না, তোমাকে আর কষ্ট করতে হবে না দিদি, আমি এখনই যাব, এখনই চলে আসবো। তুমি চিন্তা করো না, আমি সময় মতো সব খাবার রান্না করে নেব। তাছাড়া তুমি যখন আমাকে রান্নার দায়িত্ব দিয়েছো তখন রান্নার কাজগুলো আমাকেই করতে দাও না। এই বলে তিতলি বাড়ি থেকে বেরিয়ে যায়। সে বাড়ি থেকে বেরিয়ে এদিক ওদিক দেখার পর দৌড়ে তার মায়ের বাড়িতে ঢুকে পড়ে। সে নিজের বাড়িতে গিয়ে সোজা রান্নাঘরে চলে যায়, যেখানে তার মা তখনও রান্না করতে ব্যস্ত ছিল। মা, তোমার এখনো রান্না হয়নি? তাড়াতাড়ি টিফিনে ভরে দাও খাবারগুলো, অনেক দেরি হয়ে গেল। আমি মিথ্যা বলে এখানে এসেছি, যদি কেউ দেখে ফেলে বিপদ হয়ে যাবে। হ্যাঁ, এই তো আমার হয়ে গেছে, দাঁড়া আমি এখনই সব প্যাক করে দিচ্ছি। এভাবেই তিতলি তার মায়ের রান্নাঘর থেকে বিভিন্ন রকমের খাবার প্যাক করে শ্বশুর বাড়িতে নিয়ে চলে আসে। সে খাবারগুলো নিয়ে লুকিয়ে লুকিয়ে সোজা রান্নাঘরে চলে যায়। তাড়াতাড়ি এই খাবারগুলো হাঁড়ি কড়াইতে রেখে দিই, আর খাবারগুলো একটু গরম করে নিই। গরম গরম খাবার সবাইকে পরিবেশন করে দেব, তাহলে সবাই ভাববে এগুলো আমিই রান্না করেছি। এই বলে সে খাবারগুলো গ্যাস ওভেনের উপর বসিয়ে দেয়। ঠিক তখনই সেখানে বৈশাখী চলে আসে। রান্নাঘর থেকে এত সুন্দর গন্ধ বেরোচ্ছে বলে আমি দেখতে এলাম তুই কি করছিস। আরে বাহ, এত তাড়াতাড়ি তোর রান্না হয়ে গেল।
তুই তো দেখছি সুপার ফাস্ট। আমি তো ভেবেছিলাম আবির হয়তো মিথ্যা প্রশংসা করেছিল। তিতলি নিজের হাতে বাড়ির সকলকে খাবার পরিবেশন করে দেয়। তিতলির হাতে রান্না খেয়ে সকলেই খুবই প্রশংসা করে, কিন্তু আবির মনে মনে চিন্তা করতেই থাকে। সে কিছুতেই বুঝে পায় না তিতলি কিভাবে অত ভালো খাবার রান্না করতে পেরেছে। সত্যি বৌমা, তোমার হাতে কিন্তু জাদু আছে বলতে হবে। তুমি যে এতটা ভালো রান্না করতে পারবে আমি তো স্বপ্নেও ভাবতে পারিনি। আমি এবার পুরোপুরি রান্নাঘরের যত দায়িত্ব তোমাকেই দিলাম। আমাদের বাড়িতে আর রান্না খাওয়া নিয়ে কোনো সমস্যা হবে না। শাশুড়ি মায়ের মুখে প্রশংসা শুনে বৈশাখীর খুবই রাগ হয়, কিন্তু সে কিছুই প্রকাশ করতে পারে না। রাত্রিবেলা ঘুমাতে যাওয়ার সময় তিতলি আবিরকে সত্যি কথা বলে দেয়। এটা তুমি কি করে ফেললে? মা তো সমস্ত রান্নার দায়িত্ব তোমার উপরেই দিয়ে দিল। তুমি এবার কি রোজ রোজ তোমার মায়ের বাড়ি থেকে খাবার নিয়ে আসবে? এটা কিভাবে সম্ভব? আমার পক্ষে সম্ভব নয় বলেই তো তোমাকে বলছি, কারণ তুমি কাজটা খুব সহজেই করতে পারবে। প্রত্যেকদিন তুমি অফিসে যাওয়ার আগে আমার মায়ের বাড়ি থেকে খাবার নিয়ে আসবে, আর অফিস থেকে ফিরে আসার সময় মায়ের বাড়ি থেকে খাবার নিয়ে বাড়ি চলে আসবে। তাহলে সব সমস্যা মিটে যাবে। কেউ কখনো ধরতেই পারবে না যে খাবারগুলো কে রান্না করেছে। আবিরের ইচ্ছা না থাকা সত্ত্বেও সে তিতলির কথা মেনে নিতে বাধ্য হয়। এরকম ভাবেই কিছুদিন চলতে থাকে। আবির প্রত্যেকদিন দুবেলা করে তিতলির মায়ের বাড়ি থেকে খাবার নিয়ে আসা যাওয়া করতে থাকে। প্রত্যেকদিন তিতলির হাতের খাবার খেয়ে বাড়ির সকলেই তার প্রশংসা না করে পারে না। কিন্তু এই ব্যাপারটা নিয়ে বৈশাখীর খুবই সন্দেহ হয়, কারণ যখনই সে রান্নাঘরে যায় তখনই সে দেখতে পায় তিতলি বেশিরভাগ সময় ফোন নিয়ে ঘাটতেই ব্যস্ত থাকে। আবার কখনো যে সমস্ত সবজি তিতলিকে কাটতে দেখা যায়, খাবার খাওয়ার সময় সেই সবজিগুলোর বদলে অন্য সবজি দেখা যায়। এমনই করতে করতে একদিন বৈশাখী আবিরকে তিতলির মায়ের বাড়ি থেকে খাবার নিয়ে আসতে দেখে ফেলে। ও, আমি এবার বুঝলাম, তিতলি তাহলে ওর মায়ের রান্না করা খাবার আমাদের সবাইকে খাওয়াচ্ছে। প্রত্যেকদিন রান্নাঘরে গিয়ে রান্না করার নাটক করছে। আমাকে কিছু একটা তো করতেই হবে এবার। তিতলিকে হাতে নাতে ধরার জন্য বৈশাখী একটা ফোন দিয়ে আটে। সে তিতলির কাছে গিয়ে বলে, তিতলি, তুই তো প্রত্যেকদিন রান্না করিস। যেই থেকেই বাড়িতে এসেছিস সব সময় রান্নাঘরেই থাকিস। আজকে তুই একটু রেস্ট কর। আমার আজকে ফ্রাইড রাইস আর চিলি চিকেন খাওয়ার ইচ্ছা করছে। আজকে আমি সবার জন্য রান্না করছি, তুই যা, তুই ঘরে যা। এই শুনে তিতলি খুবই খুশি হয়। সে ঘরে গিয়ে তার মাকে ফোন করে জানিয়ে দেয়, মা, আজকে তোমার ছুটি। আমার বড় যা আজকে রান্না করবে বলেছে। তোমাকে আজকে আর সারাদিন রান্নাঘরে দিন কাটাতে হবে না, তুমি রেস্ট করো। এই শুনে মধুরিমা দেবীও খুবই খুশি হয়। কিন্তু কিছুক্ষণ পরে রান্নাঘর থেকে বৈশাখীর চিৎকারের আওয়াজ শুনতে পাওয়া যায়। সবাই তাড়াতাড়ি করে রান্নাঘরে ছুটে আসে। আমার হাত পুড়ে গেছে, আমার হাত পুড়ে গেছে। ফ্রাইড রাইসটা করতে গিয়ে আমার হাতটা পুড়ে গেছে, সবাই দেখো। তোমাকে কে বলেছিল রান্নাঘরে ঢুকতে? আমি তো রান্নার দায়িত্ব ছোট বৌমাকে দিয়েছিলাম। তাহলে তোমার তো রান্নাঘরে থাকার কথাই নয়। চলো দেখি আমার সঙ্গে চলো, আমি তোমার হাতে একটু মলম লাগিয়ে দিচ্ছি। ছোট বৌমা, তুমি রান্নাটা করে নাও তো মা। কিন্তু আমি তো ফ্রাইড রাইস চিলি চিকেন রান্না করছিলাম, তিতলি কি করতে পারবে? পারবে মানে? ও সব রান্না করতে পারে। ও খুবই বুদ্ধিমতী একটি মেয়ে, ও সব সামলে নেবে। তুমি চলো আমার সঙ্গে। ঠিক আছে মা, তাহলে তো আমার কোনো অসুবিধা নেই। তিতলি, তুই তোর ফোনটা একবার দিবি? আসলে আমার ফোনের রিচার্জ শেষ হয়ে গেছে। আমি দীপঙ্করকে ফোন করে বলবো ওষুধ কিনে আনার জন্য। বৈশাখীর কথা শুনে তিতলি তাকে নিজের ফোনটা দিয়ে দেয়। ফোনটা নিয়ে বৈশাখী তার শাশুড়ি মায়ের সঙ্গে সেখান থেকে চলে যায়। এর ফলে তিতলি তার মাকে ফোন করেও কিছু জানাতে পারে না। আজকে আমি খুব ভালো রকম ভাবেই ফেসে গেছি। আজকে আমাকে রান্না করতে হবে। আমার কাছে আর কোনো উপায় নেই। না আমি মাকে ফোন করে রান্না করার কথা বলতে পারবো, আর নাই আমি ফোনের রেসিপি দেখতে পারবো। আজকে তো যা করার নিজেকেই করতে হবে। এই বলে তিতলি রান্না করা শুরু করে। কিন্তু কিছুক্ষণ পরেই রান্নাঘর থেকে খাবার পুড়ে যাওয়ার দুর্গন্ধ সারা বাড়িতে ছড়িয়ে পড়ে। সবাই তাড়াতাড়ি করে রান্নাঘরে ছুটে আসে। একই বৌমা, তুমি সমস্ত খাবার এভাবে পুড়িয়ে ফেলেছো কেন? তুমি তো প্রত্যেক দিনই কত ভালো ভালো খাবার রান্না করো, তাহলে আজকে তোমার কি হলো? একটু আগেই তো আমরা রান্নাঘর থেকে গেলাম, এরই মধ্যে তুমি। মা, আমাকে ক্ষমা করে দিন। আসলে আমি রান্না করতে পারি না। আমি শ্বশুর বাড়িতে এসে পর্যন্ত একদিনেও এই রান্নাঘরে কোনো রান্না করিনি। প্রত্যেক দিনই আমার মা খাবার রান্না করে পাঠাতো। আমি মায়ের বাড়ি থেকে খাবার এনেই আপনাদেরকে খাইয়ে দিতাম। এমনকি আমি তো চাও বানাতে পারি না। এই শুনে স্নেহলতা দেবী প্রচন্ড পরিমাণে অবাক হয়। কি, তুমিও তাহলে বড় বৌমার মতো রান্না করতে পারো না? বড় বৌমা রান্না করতে পারতো না বলে আমরা তোমার উপরেই রান্নার দায়িত্বটা দিয়েছিলাম।
কিন্তু এখন তো দেখছি আমাকেই সেই রান্না করতে হবে। তুমি আসার আগে আমাকেই তো রান্নাঘর সামলাতে হতো। কি দিদি, তুমিও রান্না করতে পারো না? আমি তো ভাবলাম তুমি আমার বড় যা, আমি তোমার কাছ থেকে সব শিখে নেব। কিন্তু আমি তো ভেবেছিলাম তুই সত্যি সত্যি খুব ভালো রান্না করতে পারিস, সবাই তো তোর কত প্রশংসা করত। সেই জন্য আমি ভেবেছিলাম আমি বড় যা হয়েও আমার ছোট জায়ের কাছ থেকে রান্নাগুলো শিখে নেব। ঠিক আছে, তোমরা অনেক ভেবেছো, অনেক করেছো, এবার যাও এখান থেকে। আমাকে রাতে রান্নাটা করতে দাও। কপাল করে দুটো বৌমা পেয়েছি, কেউ কোনো কাজের নয়। মা, বলছিলাম যে রাতে আমি ভাত খাই না, আমার জন্য যদি কটা রুটি বানিয়ে দিতেন তাহলে খুব ভালো হতো। হ্যাঁ বড় বৌমা, এবার তোমারও কিছু বলার থাকলে তুমিও হুকুম করে দাও। শাশুড়ি মাকে হুকুম করছে রুটি খাবে, যাও এখান থেকে, বেরিয়ে যাও তোমরা। আমাকে সারা জীবন এবার হেসেল ঠেলে ঠেলেই মরতে হবে। কি আর বলবো, আমার তো কপালটাই খারাপ।